হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমার সঙ্গে ইন্টারভিউতে রয়েছেন পূজাদি, তো পূজা সরকার, যাকে আমরা মডেলার হিসেবে চিনি এবং তাছাড়াও তাকে আমরা ইদানিং অনেক সিরিজ সিনেমায় কাজ করতে দেখতে পাচ্ছি। তো দিদি, কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? ভালো আছি দিদি। তো প্রথমে যেটা তোমাকে বলবো যে আমরা এই রিসেন্ট আগের সপ্তাহে একটা কাজ দেখলাম, 10ই জুন বলে একটি ছবি দেখলাম, যেখানে তুমি মানে আমি সৌরভ দাসের মায়ের চরিত্রে অভিনয় করেছিলে। তো সেটা মানে সেটা নিয়ে তুমি দেখলাম খুব একটা কোনো প্রমোশন করোনি, যেরকম তুমি আর 5টা ছবি হুম নিয়ে করো। তো সেটা নিয়ে হুম কি তুমি হুম। অ্যাকচুয়ালি এক্সাইটেড নও? না, অ্যাকচুয়ালি সেরকম কোনো ব্যাপার ছিল না। ফার্স্ট অফ অল আমি আমার মানে যে কোনো কাজই হোক না কেন, সেটা ছোট বড় যে ধরনেরই, মানে ছোট কোনো প্ল্যাটফর্মের জন্য হোক বা মাস মিডিয়া কোনো বড় প্ল্যাটফর্মের জন্য হোক, যে কোনো কাজই আমি সাপোর্ট প্লাস প্রমোশন এটা টুকটাক করেই থাকি। ঠিক আছে, বাট প্রমোশন বলতে অ্যাজ সাচ ডিজিটাল প্রমোশন, যেটা যতটুকু দেখো আমাদের কাছে তো মানে সেই ইনফরমেশন না আসলে তো আমি সেইভাবে প্রমোশন করতে পারবো না। যে আমাকে তো বলা হবে ওপর থেকে যে না ঠিক আছে, তুমি এখন প্রমোশনের জন্য, মানে আমার কন্টেন্ট চাই প্রমোশনের জন্য, মোট কথা তো সেটা আমি পাইনি। সেই জন্য আমি 10ই জুন সেইভাবে প্রমোশন করতে পারিনি। আর সেকেন্ডলি আমি প্রিমিয়ারেও যেতে পারিনি, বিকজ আমার শুট, এখন আমার একটা মেগা সিরিয়াল চলছে। তো সেটার জন্য আমি আরোই বেশি পারিনি যেতে, আর সেভাবে প্রমোশনও করতে পারিনি অ্যাকচুয়ালি। আমিও ঠিকভাবে শিওর ভাবে জানতাম না, মানে একটু মিসকমিউনিকেশন তো প্রথম থেকে হয়েই ছিল, যে ডেটটা ঠিকভাবে মানে ফাইনালাইজ ছিল না, যে রিলিজের যে ডেটটা, এক্সাক্ট ডেটটা না জানলে তো আমার তো দিক থেকে তো সমস্যা হতো। তো সেইভাবে এটা একটা রিজন এই গেল সেকেন্ড। আর থার্ডলি, এই যে ক্যারেক্টারটা প্লে করেছিল না ফার্স্ট টাইম, অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটা না মানে আমার জন্য একটু টাফ হতো। মানে একটু টাফ হতো বলতে এই দিক থেকে আমি বলছি, অভিনয়ের দিক থেকে নয়। আমার যদি বলো তোমার ক্যারিয়ার গ্রাফ বা আমি যা যা কাজ করেছি সেই অনুযায়ী যদি বলো, সেদিক থেকে বলতে গেলে একটু মানে একটু টাফ হতো, বা একটু আমার কম, মানে ব্যাপারটাকে গ্রাফ করতে একটু বেশি টাইম লাগতো। কারণ কি, সৌরভের মা, তার মানে ছোটবেলার আর কি একটা মানে সৌরভের মায়ের যে ছোটবেলার আর কি, যার যখন বয়সটা একটু কম ছিল, যেটা একটু বেশি বয়সের ক্যারেক্টারটা ওটা শতাব্দী প্লে করেছে, আর একটু কম বয়সের যে ক্যারেক্টারটা সেটা আমি প্লে করেছি। তো আমি ওইটা নিয়ে একটুখানি আন্ডার কনফিডেন্ট ছিলাম যে আমি কতটা মানে ব্যাপারটার সঙ্গে কতটা আমি খাপ খাইয়ে মিলিয়ে করতে পারবো। সেকেন্ডলি বাবাইতে মানে কৌশিকদার সাথেও স্ক্রিন শেয়ার করা ছিল, তো একটু সব মিলিয়ে এই চলছিল যে হ্যাঁ বয়সের একটা ডিফারেন্স আছে, মানে কিন্তু কতটা ডিফারেন্স একটা থাকে না আমাদের যে কোনো চরিত্র প্লে করার আগে, তো আমাকে সেই চরিত্রটা হয়ে উঠতে হবে বা সেই চরিত্রের মধ্যে ঢুকতে হবে, না চরিত্রায়নটা আমাকে করতে হবে, যে এই ক্যারেক্টারটা বয়স কত বা কি ব্যাপার, কিরকম মেন্টালিটি। তো ওইটা আমার জন্য না একটু প্রবলেম হচ্ছিল, আমার বয়সের থেকে একটুখানি বেশি বয়সের আর কি করা, ওটাই, আর তো কিছুই না। দিদি, আমি এটাই তোমার হচ্ছে। কাছে নেক্সট একটা কোশ্চেন রাখবো, যেটা হচ্ছে যে তুমি মডেলিং করতে, সেখান থেকে তুমি অ্যাক্টিং এ এসেছো এবং তারপর তুমি খুব ভালো ভালো কিছু কাজ করছো, যেটা তুমি ভাগাড়, ফেলু বকশি, বা ইদানিং টাইমে তোমাকে অনেকগুলো প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি। তো তিলোত্তমা, তো এই যে তুমি মডেলিং থেকে সিনেমায় এলে, এই যাত্রাটা কেমন ছিল? মানে এটা কি করে এলে তুমি, মানে তোমার যদি একটু গল্পটা যদি একটু বলো। হ্যাঁ, মডেলিং থেকে অ্যাক্টিং এ আসা যাত্রাটা খুব একটা ইজি ছিল না। মানে সবারই এই যাত্রা বা এই পথটা সবারই কম বেশি একটু হার্ডেলস থাকে। আহ সবার যেরকম থাকে নর্মালি সেরকম আমারই ছিল। 2014 থেকে আমি ফার্স্ট মডেলিং করা শুরু করি। ফার্স্ট থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি পুরোটাই অ্যাক্টিং এই নিজেকে ইনভলভ করবো বা অ্যাক্টর হিসাবেই নিজেকে রিপ্রেজেন্ট করবো। কিন্তু তার জন্য তো দরকার একটা প্ল্যাটফর্ম। কারণ যদি আমার ইন্ডাস্ট্রিতে সেভাবে চেনা পরিচিত কেউ না থাকে, আমার গডফাদার না থাকে, আমাকে তো কিছু ভাবে শুরু করতে হবে। তো আমি ডান্স করতাম ছোট থেকে, তারপরে আমি আমার মডেলিং স্টার্ট করি 2014 থেকে। 2014 থেকে আমি টিল লকডাউন অব্দি, 2020 পর্যন্ত মানে মডেলিং এই ছিলাম, মডেলিং ই করতাম। মেনভিল আমি 2017 থেকে একটা থিয়েটার গ্রুপ জয়েন করেছিলাম, রং বেরং। তো সেখানেই আমার অভিনয়ের
যাত্রা বলতে পারো সূচনা, মানে যে হাতে খড়ি যেখানে স্টেজ করা বা করা। তারপরে আমি আরো কয়েকটা বিভিন্ন দলে পরে 2020 পরে অন্য দলগুলোতে আমি জয়েন করেছিলাম। কারণ ওটা আমার জন্য একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছিল যাওয়া আসা সবকিছুর দিক থেকে। তো কয়েকটা দলে আমি ফ্রিল্যান্স করি। এরপরে কাজ করা স্টার্ট করলাম আমি 2022 থেকে। 22 তে আমার আমি ফার্স্ট অডিশন দিই চেঙ্গিসের জন্য। কিন্তু টেকনিক্যালি আমার ওই কাজটা মানে ফার্স্ট কাজ আমার মানে চেঙ্গিস হওয়ার কথা ছিল। কিন্তু সেটা রিলিজ অ্যান্ড বাকি সব টেকনিক্যাল রিজন এইগুলোর জন্য ডিলে হয়েছে। তারপরে তো সেই থেকে বলতে গেলে ভাগাড়টা আমার ডেবিউ হয়েছে। কিন্তু তার আগে আমি চেঙ্গিসে কাজ করেছি। তার আগে আমার আরেকটা সিনেমাও তোমার রিলিজ করেছে। সেই সিনেমাটার নাম হলো 'সদ্ভুত অদ্ভুত'। এইভাবে আমার স্টার্ট হয়েছে। এই এখন তো চলছেই, কাজ করছি। আচ্ছা, তুমি আমাকে এবার আরেকটা জিনিস বলো যে যেটা তুমি এখন যেরকম ভাবে কাজ করছো, এই ফেলু বক্সি বলি বা আজকে আমরা 10ই জুন দেখলাম সেদিনকে, তো এই যে প্রত্যেকটা যে কাজ করছো এটা প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে মানে একদম আলাদা আলাদা ক্যারেক্টার সবকটা, যেরকম ফেলু বক্সিতে একটা কমেডি টাইপের ক্যারেক্টার, 10ই জুনে একটা সিরিয়াস ক্যারেক্টার, এবং ভাগাড়ের ক্ষেত্রে একটা অন্যরকম থ্রিলার মানে একটা ক্রাইম থ্রিলার ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার গুলোর সঙ্গে নিজেকে মেলাচ্ছ কি করে, মানে তোমার একটু যদি বলো যে মানে তুমি কিভাবে মানে প্রথমে ক্যারেক্টারটা যখন তোমাকে শোনানো হচ্ছে তখন তুমি নিজেকে ওই জায়গাটাতে বসাচ্ছ কি করে, মানে সেটা যদি একটু বলো। ফার্স্ট অফ অল আমাকে যেকোনো কেউ কাজের জন্য যখন কোনো গল্প নিয়ে আমার কাছে আসে বা আমাকে ফোনে অ্যাপ্রোচ করে বা আমাকে বলে যখন যে এই গল্পে আমি কাজ করতে চাই, পার্টিকুলারলি এখানে আমি এই চরিত্রটার জন্য তোমাকে ভাবছি। ফার্স্ট অফ অল গল্পটা শোনার সাথে সাথেই বা শুনেই আমি জানি না এটা বাকি সবার হয় না, বাকি সবার মানে বাকি অ্যাক্টরদের মানে যারা অভিনেতা অভিনেত্রী আছে এই প্রফেশনে আছে হয়তো বা সবারই হয়, আমারও হয় যে আমি কোনো গল্প বা সেই স্টোরি এটা শোনার পরে না ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে স্টার্ট করে দিই যে হ্যাঁ এরকম হতে পারে, এই হতে পারে, আমি আমার চরিত্রটা বললো সেই চরিত্রটাও এরকম হতে পারে, সেই চরিত্রটা এভাবে খেতে পারে, সেভাবে কথা বলতে পারে। জাস্ট ওটা কিছু পয়েন্টস জেনে নিয়ে যেগুলো একটা চরিত্রায়ন করার জন্য বিশেষভাবে দরকার হয়, যে চরিত্রটার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার স্টাইল, সে তার হচ্ছে প্রফেশন, সে হচ্ছে মধ্যবিত্ত না উচ্চবিত্ত, এই কিছু কিছু বেসিক জিনিস যেগুলোকে ক্যালকুলেট করে নিয়ে পুরো ব্যাপারটা মানে কোনো চরিত্র বা সেই জিনিসটার ভেতরে বলতে পারো যে প্রত্যেকটা অ্যাক্টরই এইভাবেই এই জার্নিটা পাস করে, ঠিক আছে, ক্যারেক্টারের ভেতরে ঢোকা আর বেরিয়ে আসা, সুইচ অন সুইচ অফটা। আর বাকিটা তো দেখো মেগা সিরিয়ালে সিনেমা এগুলো হচ্ছে অনেক শর্ট টাইমের জন্য হয়, তো বেশি দিন না থাকে না, ধরো চরিত্রটা 5-6 দিন আমি ক্যারি করতে পারলাম। কিন্তু যখন আমি ডেলি শো বা মেগা মেগা সিরিয়ালে ঢুকে যাই তখন চরিত্রটা 4 মাস 6 মাস কখনো বা 1 বছর এরকম চলতে থাকে। তো কি হয় না ডেইলি বেসিসে যখন সেই ক্যারেক্টারের ভেতর দিয়ে যাওয়া হয় না, তো একটা না একটা সময় কিছু না মানে ভেতর থেকে ওই ব্যাপারটা চলে আসে যে আমি যেন সেই চরিত্র পর্দার ওই চরিত্রটাই হয়ে উঠি। মানে এটা আমার জন্য হয়, আমি বাকিদের বলতে পারবো না। হ্যাঁ অবশ্যই এটার পেছনে পড়াশোনা তো তোমার যেকোনো এতেই আছে, অবশ্যই তোমাকে এখানেও পড়াশোনা মানে অভিনয়টা যদি কেউ মনে করে যে পড়াশোনা না করে আমি অভিনয়টা শিখে ফেলবো বা করে ফেলবো বা আমার ওটা হয়ে যাবে, তাহলে খুব সমস্যা। মানে আর বাকি বিষয়গুলোর মতো অভিনয়টাতেও খুব পড়াশোনার জায়গা আছে। তো দিদি তোমার কাছে আমি নেক্সট যে কোশ্চেনটা রাখবো, যে তুমি এখন মেগা সিরিয়াল করছো একটা, যেটা আকাশ আটে দেখতে পাচ্ছি আমরা সাহিত্যের সেরা সময়। তো এবং তুমি এটা বোধহয় তোমার ফার্স্ট সিরিয়াল যেখানে তোমাকে, এটা তো আমি প্রথম দেখলাম এই সিরিয়ালটাতে। হ্যাঁ মানে এটা এটা কি আমার তোমার? ফার্স্ট সিরিয়াল না, আমি এর আগে মানে অনেকগুলো সিরিয়ালই করেছি। এর মানে আগে আমার মানে ফার্স্ট হ্যাঁ বলে নাও, বলে নাও। না না না, বলে নাও। হ্যাঁ আমি বললাম যে আমার ফার্স্ট মানে আকাশের সাথে এটা আমার সেকেন্ড সিরিয়াল হবে, সাহিত্যের সাথে, সাহিত্যে আমার এটা হচ্ছে সেকেন্ড সিরিয়াল। এর আগে আমি সাহিত্য করেছি বউচুরি বলে। আম, আর যেটাতে তার রিয়াল আগে আমি ক্যারেক্টার ছিল। হ্যাঁ 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 ও হ্যাঁ। ওটাতে সাহিত্য সেটা আমার ফার্স্ট ছিল, এটা আমার সেকেন্ড। আর তার আগে আমি কমলা শ্রীমান পৃথ্বীরাজ করেছি, তোমার সন্ধ্যা তারা করেছি, মিঠাই করেছি, গৌরী এলো করেছি। গৌরী এলো থেকে আমার ফার্স্ট জার্নি শুরু হয়েছে।
সিরিয়ালে। আচ্ছা, তো তুমি যেই টেলিভিশন করছো এবং তুমি সিনেমাও করেছো, সিরিজও করেছো, বেশি টাফ কোনটাতে লাগছে? মানে তোমার একটা টেলিভিশনে বেশি টাফ লাগছে নাকি সিরিজ? মানে এক্সপিরিয়েন্সটা যদি একটু তিনটের ক্ষেত্রেই বলো, মানে তিনটের ক্ষেত্রেই তোমার কিরকম, মানে তোমার চোখে তুমি কি রকম ভাবে দেখছো? হুম। টাফ সবই, মানে সিনেমা, ওয়েব, সিরিয়াল সবই টাফ। আমি মানে আগেই বললাম যে অভিনয় সরি, এই অভিনয়টা যদি কেউ মনে করে থাকে খুব সহজ জিনিস, তাহলে মানে খুব একটা সহজ নয়। ঠিক আছে? এটা হচ্ছে যারা এই কি বলবো, এই সার্কেলটার মধ্যে দিয়ে যায় তারাই একমাত্র ভালো সে ব্যাপারটা জানে। আর যদি কম্পারেটিভলি হিসেব করো, সেই হিসাবে বলতে গেলে আহ ওয়েব সিরিজ, সিনেমার এগুলোর এখনের এই সময়ে দাঁড়িয়ে দর্শকের আহ দেখার ভাবনা বদলেছে, পয়েন্ট অফ ভিউ বদলেছে। তো কি হতো না, সিনেমাতে একটা হিউজ ডিফারেন্স তুমি দেখতে পাবে এই মুহূর্তে। আগে আমরা যে সিনেমা মানে আমি বলছি, যেই সময়ে আমাদের সব বড় বড় লেজেন্ডরা কাজ করে গেছেন, সত্যজিৎ রায়, তারপরে হচ্ছে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এদের সিনেমার ঘরানা যদি তুমি দেখো, আগে কিন্তু এই সিনেমাগুলোর মানে যথেষ্ট একটা মানে ভ্যালু ছিল। মাঝে আমাদের কমার্শিয়াল পিরিয়ডটা একটা ছিল, সেইটার চলে যাওয়ার পর এখন কিন্তু আবারও সেই একটা মানে সেই এরাতে আসতে শুরু করেছে যে হ্যাঁ, সিনেমাটা উম এতটাই কঠিন হয়ে যাচ্ছে, মানে কঠিন হয়ে যাচ্ছে মানে কি, দর্শক এই ব্যাপারটাকে কঠিন কঠিন বানাচ্ছে। ঠিক আছে? সিনেমা এখন আর সহজ সরল নেই, সিনেমা এখন হচ্ছে কঠিন হয়ে গেছে। যত তুমি সিনেমার মধ্যে ইন্টারেস্টিং কন্টেন্ট আনতে পারবে, তত তোমার মানে বুঝতে পারছো রিচটা বেশি। তো সিনেমা এখন সহজ নেই, সহজ সরল টপিকে হলে সেইভাবে মানে প্রচার হতে পারছে না। কিন্তু যখনই জিনিসটার কোনো টাফ, মানে তুমি যত ইউনিক জিনিস তুমি তোমার ছবিতে দেখাতে পারবে, তোমার ছবি ততই বেশি হিট, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটাই, যদি সিনেমা, ওয়েব সিরিজ আর সিরিয়াল এই তিনটে ডিফারেন্স বলো, সিনেমা, ওয়েব সিরিজ কিছুটা হলো একই প্যাটার্নের আমি বলতে পারি, যে কারণ আমাদের সেই আহ, মানে অ্যাক্টিং এর যে ঘরানা থাকে, সেটার মানে যে যেভাবে আমি প্রসেস, যে ওয়েতে আমি সেটাই করি, সেটার মতনই আছে। তোমার কল, আমার কথা তো শোনা যাচ্ছে না? এখন কল আসছিল একটু just। হ্যাঁ। তো আহ, আর সিরিয়ালটাতে না পুরোটাই ডিফারেন্ট একটা ব্যাপার। মানে সিরিয়ালটা কি বলতো, আহ সিরিয়ালে সবকিছু একটু লাউড, মানে সবকিছু একটু এক্সাজারেট করে দেখানো হয়। মানে যে কোনো জিনিস, এক্সপ্রেশন হোক বা বা যে কোনো অন্য কোনো কিছু হোক, সবকিছু একটু বেশি ওভার করে দেখানো হয়। মানে অনেকটা নাটকের মতো, যেমন আমরা মঞ্চে, থিয়েটার এগুলো দেখি সেই রকম টাইপের। ঠিক আছে? এবার মনে করা হয় যে মেগা সিরিয়ালে ওই প্যাটার্নটাই চলে আসছে। আমরা অ্যাক্টিং প্যাটার্ন আমাদের যেভাবে আমরা অভিনয় করি, সেই প্যাটার্নে যদি আমরা সিরিয়ালে করি, তাহলে মানে ঠিক ম্যাচ করবে না ব্যাপারটা। মানে বুঝতে পেরেছো? এটা হচ্ছে এরকম ধরনের। তো প্রত্যেকটা জিনিসই কঠিন তারা তাদের নিজস্ব জায়গাতে। সিনেমা, ওয়েব সিরিজ তার মতো কঠিন, আর সিরিয়াল সিরিয়ালের মতো কঠিন। তো লাস্ট দিদি, তোমার কাছে একটা আমি কোশ্চেন রাখবো যেটা দর্শকদের উদ্দেশ্যে, যে যারা এখন সিনেমায় আসতে চায়, যারা মডেলিং করে, আর যারা এখন সিনেমায় আসতে চায়, তাদেরকে তুমি অ্যাজ আ মডেলার থেকে তো তুমি অ্যাক্টিং এ এসছো, তো সেটা যদি কিছু টিপস যদি তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলে দাও। হ্যাঁ, টিপস, যদি অভিনয়ে আসতে চায়, যদি অভিনয়ে আসতে চায় তাহলে বলবো দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু মানে এন্টার দিস প্রফেশন। ঠিক আছে? কারণ মডেলিং থেকে অভিনয়, বা মডেলিং থেকে অভিনেত্রী হব বা অভিনয় করব, এটা না খুব কি বলবো, বেশ সীমিত ব্যাপারটা। মানে আর খুব তো মানে অনেকটা আনসার্টেনও। মানে এমন না যে হ্যাঁ, আমি মডেলিংটা করেছি মানে আমি মানে আমি অভিনয়টা করেই নেব। একজন অভিনেতা সে চাইলে দরকারে মডেল হতে পারে, কিন্তু একজন মডেল কখনো ওইভাবে অভিনেতা বা অভিনেত্রী হতে পারবে না, যদি না তার মধ্যে বেসিক সেই অ্যাক্টিং স্কিলটা থাকে। এবার দেখো, আহ সবাই তো একরকমই হয় না। আমি প্রচুর, কারণ আমি যখন ফার্স্ট টাইম মডেলিং করা, মানে মডেলিং থেকে অ্যাক্টিং করা স্টার্ট করেছিলাম,
তখন মানে যখনও কেউ পর্যন্ত আমাকে জানতে পারেনি, সেইভাবে আমার এবিলিটি বুঝতে পারেনি যে আমি কতটা কি জানি না জানি, তাদের মধ্যে এই ধারণা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে যে কি মডেলদের বডি স্টিফ হয়। আমাদের অ্যাক্টিং এর জন্য না খুব স্বতঃস্ফূর্ত ভাবে, খুব ফ্রি ভাবে তোমার মানে তুমি যত ফ্রি থাকবে স্ক্রিনে তোমাকে তত ভালো দেখাবে। তুমি যত স্টিফ থাকবে তত তোমাকে আন্ডার কনফিডেন্ট মনে হবে। তো জিনিসটা হচ্ছে এরকম যে মডেলিং থেকে মানে মডেলিং যে অ্যাক্টিং এ আসার জন্য ম্যান্ডেটারি নট নেসেসারি, ঠিক আছে? যদি অভিনয় করতে চাও তাহলে শুধু অভিনয়টাই করো। এমন কোনো কথা নেই যে একজন মডেল থেকে অভিনেত্রী হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া আজকে মডেল থেকে অভিনেত্রী হয়েছে, সুস্মিতা সেন মডেল থেকে অভিনেত্রী হয়েছে বলেও আমরাও হয়ে যেতে পারবো। এটা কিন্তু সবসময় সম্ভব নয়। তো ওই জিনিসটা দেখতে হবে। অভিনয় যদি করার ইচ্ছে থাকে তাহলে আমি বলবো কমপ্লিটলি অভিনয়ের সাথেই থাকো। অভিনয়ের সাথে থাকতে গেলে তাহলে কি করতে হবে? শুরুটা সেইভাবেই শুরু করতে হবে। আহ নিজে আয়নায় দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে যদি ডায়লগ ডেলিভারি করতে পারো, বা নিজের মধ্যে যদি সেই কনফিডেন্স থাকে যে ইউ ক্যান ডু দ্যাট, তাহলে সেটা তো তোর নিজেকেও আগে দেখাতে হবে না যে হ্যাঁ আমি অভিনয়টা পারি। আমি শুধু বললাম আমি অভিনয়টা পারি, তাহলে কিন্তু সেভাবে হবে না। তো প্র্যাকটিসের জন্য এটা করতে পারে যে রেগুলার বেসিসে খুব গল্পের বই পড়তে পারে। গল্পের বই হোক, নিউজ পেপার হোক, রিডিংটা খুব ভালো করে পড়াটা দরকার। বাংলায় যদি অভিনয় করতে হয় মানে বা যেটা ল্যাঙ্গুয়েজ তো ডাজন্ট ম্যাটার, সে যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক না কেন, যদি এই বাংলায় কাজ করতে চায় তাহলে বাংলা মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা শব্দ বা প্রত্যেকটা এই জিনিসগুলো যাতে ঠিকঠাক মতো কারেক্ট করতে পারে তার জন্য প্রত্যেকদিন নিউজ পেপার বা গল্পের বই পড়া উচিত। এটা গেল একটা। সেকেন্ড, আয়নার সামনে দাঁড়িয়ে এক্সপ্রেশন প্র্যাকটিস করতে হবে। একদম বেসিক লেভেলের কথা বলছি, প্রিলিমিনারি স্টেজের কথা যারা করতে চায়, ঠিক আছে? কিন্তু মানে এইগুলো। আর সব থেকে বেস্ট হয় মানে কোনো থিয়েটার বা কোনো এরকম কিছুর সঙ্গে যুক্ত, মানে থিয়েটার আমাদেরকে না মানে থিয়েটারের পেছনেও অনেক রিজন আছে। মানে যুক্তি দিতে গেলে কেউ কেউ বলবে যে না থিয়েটার না করেও অভিনয় করা শেখা যায়, আবার কেউ বলবে যে না থিয়েটার কিন্তু অভিনয়ের সঙ্গে অনেকটাভাবে জুড়ে আছে। আমি নিজে থিয়েটারে যাওয়ার পর আমার কি সুবিধা হয়েছে, আমি থিয়েটারে যাওয়ার পর আমার কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে গেছে। যে কোনো জায়গায় আমি যখন আগে অডিশন দিতে যেতাম আমি খুব ভয় পেতাম। থিয়েটারটা স্টার্ট করার পরে আমার অদ্ভুত ভাবে আমার নিজের মধ্যে এসে মনে হয়েছে যে হ্যাঁ আমি পারবো। অডিশন দিতে গিয়ে আমি এখন পালিয়ে যেতে পারবো না বা